ছাত্রছাত্রীরা তোমাদের আজকে একটা মজার পরীক্ষা দেখাবো। দেখো, আমরা যে একটা সার্কিট তৈরি করেছি, দেখো বাল্বটা জ্বলছে না, কিন্তু বাল্বটাকে যখনই আমি সুইচ অন করছি তখনই দেখতে পাচ্ছ তোমরা বাল্বটা কিন্তু জ্বলছে। তোমরা আরও একটু খেয়াল করে দেখবে যে তলায় যে দুটো তার জলে তরলের মধ্যে ডোবানো আছে, সেই তার দুটো কিন্তু বিচ্ছিন্ন। যেন মনে না হয় যে তার দুটো জোড়া আছে, তা নয়, তার দুটো বিচ্ছিন্ন, তার দুটো একটি দ্রবণের মধ্যে ডোবানো আছে। দেখো, আবার একবার দেখাচ্ছি। দেখো বাল্বটা জ্বলছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, বাল্বটা জ্বলছে কিন্তু। তো এটা কেন হলো? এবার তোমাদের মনে হতে পারে যে এই দ্রবণের মধ্যে কি দেয়া আছে যার জন্য বাল্বটা জ্বলছে। তো এর আগে আমি সেটা তোমাদের দেখানো এখানে সম্ভব হলো না, অল্প সময়ের মধ্যে পিরিয়ড তো এর আগে আমি ওখানে প্লেন জল নিয়েছিলাম। জল নেওয়ার পর এই পরীক্ষাটা করেছিলাম, তাতে কিন্তু বাল্বটি জ্বলছিল না। এখন এই তরলটার মধ্যে, জলের মধ্যে কি দিয়েছি, তোমাদের স্বাভাবিকভাবেই মনের কৌতূহল জাগবে যে এই দ্রবণের মধ্যে কি আছে, কি এমন দ্রবণ। তো এই দ্রবণের মধ্যে আমাদের দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। এই দ্রবণের মধ্যে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পর তোমরা যদি এতে আরেকটু ভালো করে লক্ষ্য করো, আমি আগে থেকে দেখিয়ে রাখছি যে দ্রবণটার ভেতরে দেখো একটা হলুদ বর্ণের, ঈষৎ হলুদ এবং সবুজাভ একটা গ্যাস নির্গত হচ্ছে। আমি এই বিষয়ে সমস্ত পরে আলোচনা করব, এক্ষুনি বলছি না। তো গ্যাসটা কি এবং কেন এটা হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। তোমরা হয়তো বুঝতে পেরেছো অনেকেই যে আজকের বিষয়টা কি। আজকের বিষয়টা আমরা আলোচনায় যেখানে ঢুকবো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো এই তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে আমরা আজকে জানব, সবাই আজকে জানবার চেষ্টা করব। তো দেখো, আমি এই দ্রবণের মধ্যে যেটা নিয়েছিলাম, আমি এখানে আবার একটা সার্কিট এঁকেছি একইভাবে, যে এই পাত্রটা, এই পাত্রের মধ্যে এখানে ওই আমার এখানে নেওয়া ওই তামার তারের কুণ্ডলী দুটো দেয়া রয়েছে, এটা ব্যাটারি রয়েছে, এটা চাবি, একটা ইলেকট্রিক বাল্ব, আর এই পাত্র একটা প্লাস্টিকের আমি কন্টেনার নিয়েছি। এটা তড়িৎ পরিবহনের পরীক্ষা করা হচ্ছে। তো আমি এই দ্রবণের মধ্যে যে পদার্থটা নিয়েছি সেই পদার্থটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি, আজকে সে সম্বন্ধে আমরা জানব। যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তো দেখো, আমি এখানে একটা নতুন কথা এর মধ্যে তোমরা পেয়ে থাকবে, গলিত অবস্থায়। তো তোমরা বলবে, স্যার এখানে তো দ্রবীভূত অবস্থায় নেওয়া হলো। হ্যাঁ, এই সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা যদি তাপ দিয়ে গলিয়ে গলিত অবস্থায় নিতাম তাহলে কিন্তু এই একই ফল দিত, বাল্বটি জ্বলতো। তো যাই হোক, যে পদার্থ এই গলিত অবস্থায়, আর খেয়াল করে দেখবে পদার্থটা কিন্তু যৌগ।
তো গলিত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিশ্লিষ্ট হয়ে গিয়ে নূতন পদার্থ উৎপন্ন করছে, তাদের বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো তোমরা আবার আমাকে প্রশ্ন করবে যে স্যার এখানে সোডিয়াম ক্লোরাইড এর পরিবর্তে অন্য কি দেওয়া যেতে পারত? হ্যাঁ, এর পরিবর্তে আমরা আরও অনেক ধরনের পদার্থ দিতাম লবণ হিসাবে, যেমন আমি একটা দিয়েছি খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড। এছাড়াও আমি লবণ হিসাবে পটাশিয়াম ক্লোরাইড দিতে পারতাম, সোডিয়াম সালফেট দিতে পারতাম। অ্যাসিড হিসাবে আমি নানান রকমের, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অথবা ক্ষার হিসাবে কস্টিক সোডা, কস্টিক পটাশ, এছাড়া অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এরকম নানান অ্যাসিড ক্ষার লবণ আছে যারা এরকম জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। তো এই পদার্থগুলোকেই আমরা স্বাভাবিকভাবে বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যটা কি? দেখো, আমরা সংজ্ঞা বা এতক্ষণ বিশ্লেষণ থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই যৌগ হতে হবে। আমরা এখানে যতগুলো উদাহরণ দিয়েছি দেখো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এই সবগুলোই কিন্তু যৌগ পদার্থ। তো দেখো, তাহলে এরা অবশ্যই যৌগ হতে হবে, গলিত অবস্থা অথবা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কঠিন অবস্থায় নয়। এই পরীক্ষাটায় যদি আমি জল না দিয়ে যদি সোডিয়াম ক্লোরাইডের মধ্যেই দুটো তারকে ডুবিয়ে দিতাম, তাহলে কিন্তু এই তড়িৎ পরিবহন হতো না, অর্থাৎ ওই বাল্বটা জ্বলতো না। তাহলে গলিত অবস্থা হতে হবে অথবা জলীয় দ্রবণে হতে হবে। 3 নম্বর দেখো, তড়িৎ পরিবহনের ফলে নতুন পদার্থ উৎপন্ন করবে। আমি তোমাদের একটু বলতে গিয়েও ছেড়ে রেখেছি যে এখানে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, আমি পরে এটা বলছি। আর 4 নম্বর হচ্ছে যে উপাদান আয়নগুলি এদের তড়িৎ পরিবহন করে। তো এক্ষুনি বলবেন স্যার যে সোডিয়াম ক্লোরাইডের উপাদান আয়নটা কি? এখানে সোডিয়াম ক্লোরাইড যেটা ব্যবহার করেছি, তো এখানে সোডিয়াম ক্লোরাইড যদি গলিত অবস্থায় হতো তাহলে তার উপাদান আয়ন হিসাবে শুধু থাকতো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। আর জলীয় দ্রবণ হলে আরও অন্যান্য দুটো হবে, যেমন জল আছে, তারপরে H+ ও OH- আয়নও, এখানে এর মধ্যে জলও আছে, তাহলে জলের আয়ন H+ আর OH- আয়নও উৎপন্ন হতো। তো এই আয়নগুলো এই ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ওই বাল্বটাকে জ্বলতে সাহায্য করছে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। এবার আমরা আসবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো যেসব যৌগ পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলবো। তো আমরা এখানে কোন পদার্থগুলোকে বলবো? যেমন আমরা বিশুদ্ধ জল, আমি তোমাদের আগেই বলেছি, এই পরীক্ষাটা করার আগে আমি বিশুদ্ধ জল নিয়ে আমি নিচে করেছিলাম। বিশুদ্ধ জলের মধ্যেও কিন্তু এই বাল্ব জ্বলছিল না। বিশুদ্ধ জল তড়িতের অবিশ্লেষ্য পদার্থ। চিনির জলীয় দ্রবণ নিয়ে যদি পরীক্ষাটা করো, দেখবে এতেও বাল্ব জ্বলছে না। চিনির জলীয় দ্রবণ, এটাও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এইরকম আমরা কেরোসিন, পেট্রোল, আমরা অ্যালকোহল, নানান রকম পদার্থ নিয়ে এই পরীক্ষা করতে পারি, গ্লিসারিন নিতে পারি। তো দেখবো এক্ষেত্রেও কিন্তু তড়িৎ পরিবহন করছে না, অর্থাৎ আমরা বাল্বটা জ্বালাতে পারছি না। তো স্বাভাবিকভাবে এই পদার্থগুলি হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করব। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র কারা? না, যাদের এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো যারা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে প্রায় 90 থেকে 100 ভাগ
আয়নিত হয়ে যায়, অর্থাৎ আয়নে ভেঙে যায়, তারা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন দেখো এখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এরকম পটাশিয়াম ক্লোরাইড, এরকম অসংখ্য যৌগ আছে যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের 90 থেকে 100 ভাগ অণুই, অর্থাৎ যদি 100টা অণু থাকে ওই গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে, 90 থেকে 100টা অণুই আয়নে বিশ্লিষ্ট হয়ে যায়। সেই জন্য এদের বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলবো না, যাদের আংশিক, ওই অণুগুলোর মধ্যে আংশিক আয়নিত হয় আর বেশিরভাগ অবিয়োজিত অবস্থায় থেকে যায়। আংশিক বলতে কতটা? প্রায় 20-30%, মানে 100টা অণু যদি থাকে 20 থেকে 30 ভাগ আয়নিত হয়, বাকি অণুগুলো অবিয়োজিত বা অবিসৃষ্ট অবস্থায় থাকবে। এদিকে আমরা বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর একটা জিনিস দেখো, তোমরা ক্লাস 8 থেকেই এই পাঠ নিয়ে এসেছো, এই ধাতব পরিবাহী সম্বন্ধে তার সম্যক ধারণা, যে ধাতুগুলো তো তড়িৎ পরিবহন করে, এটা আমরা বহু আগে থেকেই জেনেছি যে ধাতুগুলো সুপরিবাহী হয়। সেক্ষেত্রে তাদের যে উপরিপৃষ্ঠে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। আমরা আজকে ধাতব পরিবাহী আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পারি, যে কীরকম এদের মধ্যে পার্থক্য আছে। তো ধাতব পরিবাহী আমরা অষ্টম শ্রেণীতেও এরকম দেখেছি যে বিভিন্ন ধাতব পরিবাহী নিয়ে পরীক্ষা করা হয়েছে, যে কঠিন অবস্থায় শুধু তারা তড়িৎ পরিবহন করে, এক্সেপ্ট পারদ, ব্যতিক্রম পারদ ছাড়া সব ধাতুগুলোই কঠিন অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে, অর্থাৎ কঠিন অবস্থাতেও তড়িৎ পরিবহন করতে পারে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তোমাদেরকে বলছিলাম যে ওইটা দ্রবণের মধ্যে জলে দ্রবীভূত করে আমি করেছি। যদি কঠিন সোডিয়াম ক্লোরাইড লবণের মধ্যে দুটো প্রান্ত ডুবিয়ে দিতাম, তা ক্ষেত্রে কিন্তু এই বাল্বটা জ্বলতো না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ হতো না। অর্থাৎ এদের গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে এদের মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আয়নগুলো এদের তড়িৎ পরিবহন করে, অর্থাৎ জলীয় দ্রবণে ভেঙে গিয়ে যে আয়ন তৈরি হয়, সেই আয়নগুলো এরা তড়িৎ পরিবহন করে। তড়িৎ যে ধাতব পরিবাহী, এদের তড়িৎ পরিবহন হয়, ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। এই তড়িৎ পরিবহনের ফলে এদের কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না, শুধুমাত্র কিছু ভৌত পরিবর্তন ঘটে। যেমন পরিবাহীটা উত্তপ্ত হয়ে ওঠে, তাপ উৎপন্ন হয়, তাহলে কিছু ভৌত পরিবর্তন ঘটে মাত্র। তো রাসায়নিক পরিবর্তনে যে পদার্থটার সম্যক পরিবর্তন হয়, একদম বিশ্লিষ্ট হয়ে গিয়ে নূতন পদার্থ উৎপন্ন করে। আর উষ্ণতার যেহেতু বৃদ্ধি ঘটছে এই ধাতব পরিবাহী তড়িৎ প্রবাহের ফলে, এদের পরিবাহিতা হ্রাস পায়। কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে ধাতব পরিবাহীর পরিবাহিতা হ্রাস পায়। তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে দেখো এদের আবার পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পায়। এদের উষ্ণতা বৃদ্ধি পেলেই এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। তো এখান থেকে তোমরা ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্যগুলো স্পষ্ট দেখতে পেলে। তো আমরা আগেই বলেছি যে চ্যাপ্টারটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এইবার আমরা সেই তড়িৎ বিশ্লেষণের মধ্যে ঢুকছি আসলে। তো আমরা আগে দেখো যে তড়িৎ বিশ্লেষণ যে করতে গেলে, তোমরা দেখেছো আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারটা আমি একটা গ্যাপ এখানে একটা এঁকেছি, সেই কন্টেনারটাকে আমরা বলছি
ভোল্টামিটার, নট ভোল্টমিটার। ভোল্টমিটার হচ্ছে বিভব পার্থক্য মাপায়, সেটা আলাদা জিনিস, কিন্তু আঁকা আছে ভোল্টামিটার। আর এর মধ্যে দেখো আমি এখানে তামার তারটাকে কুণ্ডলিকতে করে নিয়েছিলাম, এখানে তামার প্লেট নেওয়া হয়েছে। তো ওই কুণ্ডলিকিত তামার তার বা এই তামার প্লেটগুলো, এটা ব্যাটারির দেখো দুটো মেরুর সঙ্গে যুক্ত করা রয়েছে। তো এই দুটোকে বলা হচ্ছে তড়িৎদ্বার। আরও একটু ভালো করে খেয়াল করে দেখো, এই তড়িৎদ্বারের একটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত রয়েছে, আর একটাকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়েছে। যেটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে বলা হয় অ্যানোড, আর যেটা ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়েছে তাকে বলা হচ্ছে ক্যাথোড। দুটোকে একসঙ্গে বলা হয় তড়িৎদ্বার। আর এখানে আমি লবণ জল নিয়েছিলাম, অর্থাৎ যে দ্রবণের মধ্যে এই তড়িৎদ্বার দুটোকে নিমজ্জিত বা ডোবানো অবস্থায় থাকা হয়, সেই তরলটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এইবার আমরা যে পরীক্ষাটা করেছি, মনে করো সেই পরীক্ষাটা আমি গলিত অবস্থায় নিয়েছি। জলীয় দ্রবণ না নিয়ে যদি শুধু গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডটাকে নিতাম, তাহলে তার প্রথম আয়ন তৈরি হতো Na+ আর Cl- আয়ন, দুটো আয়ন। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি অ্যানোডটাকে প্লাস করেছি যেহেতু ব্যাটারি পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা রয়েছে, আর ক্যাথোডটা মাইনাস যেহেতু ব্যাটারির ঋণাত্মক বা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা রয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরাই বলবে যে Na+ আর Cl- এগুলো তড়িৎ দ্বারা আকৃষ্ট হবে। কোনটি কোন তড়িৎ দ্বারা যাবে না, Na+ তার বিপরীত আয়ন দ্বারা আকৃষ্ট হবে, অর্থাৎ Na+ আয়নগুলো ক্যাথোডের দিকে ছুটবে, ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। আর Cl- আয়নগুলো মাইনাস তাহলে প্লাস দ্বারা অর্থাৎ অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। হয়ে ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে Na+, ওখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত সোডিয়াম তৈরি করবে। সোডিয়ামটা যাবে কোথায় না, সোডিয়ামটা ওই ক্যাথোড প্লেটের উপর সোডিয়ামের আস্তরণ পড়তে থাকবে। আর অ্যানোডে কি বিক্রিয়া হবে না, অ্যানোডে ক্লোরাইড আয়নগুলো, আগেই বলেছি ক্লোরাইড আয়নগুলো অ্যানোডে আকৃষ্ট হবে, সেখানে গিয়ে একটা ইলেকট্রন মুক্ত করবে। এখানে ই দিয়ে আমরা ইলেকট্রনকে চিহ্নিত করেছি। দিয়ে প্রথমে জায়মান ক্লোরিন তৈরি হবে, পারমাণবিক ক্লোরিনকে বলা হচ্ছে জায়মান ক্লোরিন। তো এই জায়মান অর্থাৎ পারমাণবিক ক্লোরিন এরকম তো মুক্ত অবস্থায় থাকতে পারে না, এরা আণবিক অবস্থায় বেশি সুস্থিত। তো এই ক্লোরিন আবার একটা উৎপন্ন হওয়া ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করে। তোমাদিকে আগেও আমি বলেছি যে ওই কন্টেনারটাকে দেখিয়েছিলাম যেখান থেকে একটা ঈষৎ সবুজাভ হলুদ বর্ণের একটা গ্যাস নির্গত হচ্ছিল, সেই গ্যাসটা কিন্তু ক্লোরিন। ওই ক্লোরিন গ্যাসটা নির্গত হচ্ছিল কোন তড়িৎদ্বারের কাছ দিয়ে যাচ্ছিল, এটা নির্গত হচ্ছিল না অ্যানোড তড়িৎদ্বারের কাছে। অর্থাৎ যে তারটা আমার ব্যাটারির পরীক্ষার যে চলাকালীন যে ব্যাটারিটা সেই তার পজিটিভ তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত ছিল, সেই তারের গোড়া দিয়েই ক্লোরিন গ্যাস, সবুজাভ হলুদ বর্ণের গ্যাসটি নির্গত হচ্ছিল। তাহলে গলিত অবস্থায় হলে শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরিন তৈরি হচ্ছে। সোডিয়ামটা ক্যাথোডের গায়ে সঞ্চিত হচ্ছে, ক্যাথোডের ওজনটা বাড়ছে, আর ক্লোরিনটা যেহেতু গ্যাসীয় তাহলে সেটা বুদবুদ আকারে বায়ুমণ্ডলে নির্গত হয়ে যাচ্ছে। ওটাকে যদি আমরা গ্যাস জার দিয়ে ঢাকা দিতাম তাহলে গ্যাস জারের মধ্যে ক্লোরিন গ্যাসটা সঞ্চিত হতো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের এই আলোচনার বিষয়বস্তু। তো আমরা আর একবার একটু রিভিশনের এক নজরে বলে যাই। প্রথমে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে আলোচনা করেছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একাধিক উদাহরণ দিয়েছি, এদের কি কি বৈশিষ্ট্য হয় তবে এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তারপর
এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে কারা? না এদের আয়নগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে আয়ন তৈরি হয়, সেই আয়নগুলো তড়িৎ। আচ্ছা, তারপর আমরা বলেছি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা, তারও উদাহরণ দিয়েছি একাধিক, বিশুদ্ধ জল, চিনির জলীয় দ্রবণ, কেরোসিন ইত্যাদি ইত্যাদি। তবে একটু খেয়াল রাখবে, এগুলো সবই কিন্তু যৌগ পদার্থ, সেটা একক হতে পারে, মিশ্রিত হতে পারে। আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করে দেখিয়েছি, তীব্র, মৃদু। তীব্রর উদাহরণ, মৃদুর উদাহরণ। কেন এদিকে তীব্র বলা হলো, কেন এদিকে মৃদু বলা হলো, সেটা তোমরা পরিষ্কার লক্ষ্য করেছো। এরপর আমরা তুলনায় যাব, সেটা হচ্ছে ধাতব তড়িৎ পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেটাও আমরা খুব ভালোভাবেই দেখালাম, তার পার্থক্যগুলো আলোচনা করলাম। তারপর তড়িৎ বিশ্লেষণের মধ্যে ঢুকলাম। তো এই তড়িৎ বিশ্লেষণ তার সমস্ত এই ব্যবস্থাপনাটাকে আমরা তার পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় উল্লেখ করলাম, এবং তার ব্যাখ্যা কিভাবে তার গলিত অবস্থায় হোক বা জলীয় দ্রবণে হোক, তার কিভাবে তড়িৎ পরিবহন হয়, ক্যাথোডে কি বিক্রিয়া হয়, অ্যানোডে কি বিক্রিয়া হয়। আমরা এর পরের দিন কোনো ক্লাসে আমরা এই তড়িৎ বিশ্লেষণ এটা কি কাজে লাগে, এটা আমাদের ব্যবহারিক জীবনে বা শিল্প জগতে এটা আমরা কিভাবে কাজে লাগাবো বা কিভাবে কাজে লাগানো হয়, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তবে তার আগে আমরা তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে রাখলাম কিছুটা, যেটা খুব ভেবে প্রশ্নগুলোর উত্তর করবার চেষ্টা করবে, বাড়িতে করবে এগুলো। প্রথম প্রশ্নটা দিয়েছি, দেখো, যে পারদকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা যাবে কি? ব্যাখ্যা করো। পারদকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা যাবে কি? ব্যাখ্যা করো। 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে, একটি গ্যাসীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। একটি গ্যাসীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। 3 নম্বর বলেছি যে গলিত NaOH, কস্টিক সোডা, এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে বিক্রিয়ার উল্লেখ করো। অ্যানোডে বিক্রিয়ার উল্লেখ করো। তো আমি যেমনভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্যাথোডে এবং অ্যানোডে বিক্রিয়া দেখিয়েছি, তোমরা ওই কনসেপ্ট, ওই ধারণা থেকে সোডিয়াম হাইড্রক্সাইডটা বিভাজিত